মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। তো তোমাদের এই ভালো থাকার রেস ধরেই আরেকটু তোমাদের গ্রামার ভালো করার জন্য আজ আমি এসেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ শেখানোর জন্য। আর পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু খুব সহজেই জিনিসটাকে খুব সুন্দরভাবে রপ্ত করতে পারবে। এখানে আমি আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যত রকম প্রকারভেদ হতে পারে সেই প্রত্যেক ধরনের সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। তাহলে প্রথমেই দেখো, এখানে রয়েছে দে ফিনিশ দেয়ার ওয়ার্কস অন টাইম। আমি কি বলেছি? আজকে শেখাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে। তাহলে এই যে ফিনিশ ভার্বটা, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটে তুমি জানবে প্যাসিভ এলিমেন্ট হিসেবে একটা এক্সট্রা অ্যাম ইজ আর ভার্ব আনতে হবে, যাকে আমি নাম দিই কি প্যাসিভ এলিমেন্ট। তাহলে তার আগে দেখে নাও, দেটা হচ্ছে সাবজেক্ট আর তারা ফিনিশ করেছে। কি ফিনিশ করেছে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, উত্তর পাবে দেয়ার ওয়ার্কস। এই দেয়ার আর ওয়ার্কস কিন্তু একসাথে অবজেক্ট তোমার কী হবে, আগে আসবে। তাহলে আমি ভয়েস চেঞ্জের নিয়মে যেটা বলা হয় অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে, ঠিক সেটাই আমি করি। দেয়ার ওয়ার্কসটাকে আমি সামনে আনবো। এই যে মূল ভার্ব ফিনিশ, তাকে আমার পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। কিন্তু ওই যে বললাম সেটা তখনই করতে পারবো, একে যে V3 করব তার আগে আমাকে একটা প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে, যেটা আর কিছুই না, বি ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে বলা হয় প্যাসিভ এলিমেন্ট। মানে গ্রামেটিক্যালি না, এটা আমি বলি এদেরকে প্যাসিভ এলিমেন্ট বলি। মানে এটা না আনলে যেহেতু প্যাসিভ হবে না, সেটা বি ভার্বের বিভিন্ন ফর্ম আছে। অ্যামিজার আছে, বি ভার্বের ওয়াজ ওয়ার আছে, তাই না? বি ভার্বের একটা ফর্ম আছে বিন। বি ভার্বের গায়ে আইএনজি দিলে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কী হবে? বিইং। এক একটা টেন্সে এক এক রকম লাগবে। শুধু আজকে জেনে নাও প্রেজেন্ট ইনডেফিনাইটের জন্য তোমাকে কি আনতে হবে, এই অ্যামিজারের মধ্যে কেউ একজন আসবে। তো দেয়ার ওয়ার্কস যখন বললাম, দেখো ওয়ার্কসটা প্লুরাল, তাহলে অ্যাম আর ইজের আর আর এর মধ্যে তোমাকে আরটা নিতে হবে। আর লিখে দিলাম, যেই এই প্যাসিভ এলিমেন্ট আরটা বসিয়ে দিলাম, এবার নিশ্চিন্তে এই মূল ভার্বে 3 নম্বর তুমি করতে পারবে, এবং যেটা করতেই হবে প্যাসিভ করার জন্য। ফিনিশের পাস্ট পার্টিসিপল কি? ফিনিশ, ফিনিশড, ফিনিশড। আমি লিখে দেবো ফিনিশড। লেখার পরে তুমি লিখবে কি? এই দেখো এক্সট্রা একটা রয়েছে কি, আমি বলি এটা কি আদার্স বা লেজুর বা অতিরিক্ত, সেটাকে এখানে লিখে নাও অন টাইম। লিখলে তারপরে তোমাকে একটা কি দিতে হবে? বাই দিতে হবে। ঠিক আছে, বাই দিতে হবে, দিয়ে সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হবে। দে, দেম, দেয়ার। দেটা সাবজেক্ট, তার অবজেক্ট ফর্ম কি? দেম। তাহলে আমি এখানে লিখবো বাই দেম। তোমার যদি খুব মনে হয় এই অন টাইমটা যেটা বাইয়ের আগে লিখেছি, তুমি এমনও লিখতে পারতে যে আর ফিনিশড বাই দেম অন টাইম, এটাকে তুমি লাস্টেও কি লিখতে পারতে। দেখো দের 3টে ফর্ম কি? দে, দেম, দেয়ার। এই যে দেখছো দেয়ার, এটা কিন্তু দেয়ের পজিটিভ ফর্ম। দে, দেম, দেয়ার। এই পজিটিভ ফর্মগুলো যখন সাবজেক্ট অবজেক্ট এই যে অদল বদল হবে, তখন কিন্তু তাদের কোনো চেঞ্জ হবে না। দেখো দেয়ার ওয়ার্কস, এটা কি অবজেক্টে আছে, তাকে যখন সাবজেক্টে এনেছি দেয়ারটা কিন্তু দেয়ারই আছে। কিন্তু দে যখন তুমি অবজেক্টে যাবে তখন কিন্তু কি করতে হবে? দের অবজেক্ট ফর্ম দেম লিখতে হবে। আর এই দেটা কি জানো? এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এই প্যাসিভ ভয়েসটা তো হয়ে গেল। চলো পরেরটা দেখি। দ্বিতীয়টাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং এই নট যেটা এসেছে, আগেটা কিন্তু নট ছিল না। এই যে নেগেটিভ বাক্যটা, নটের জন্য সামনে একটা ডু বা ডাজ এগুলো থাকে, ডামি অক্সিলারি বলে। তো এই ডু নট যখন রয়েছে তখন তুমি শিওর বুঝবে নটের আগে ডু বা ডাজ থাকা মানে প্রেজেন্ট ইনডেফিনাইট। আর প্রেজেন্ট ইনডেফিনাইট মানেই আমার প্যাসিভ এলিমেন্ট কে হবে? অ্যাম, ইজ অথবা আর, এদের মধ্যে কেউ একজন আসবে। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। আর আই ডু নট ওয়াচ, কি ওয়াচ করি না? টিভি, এটা কি? অবজেক্ট। আর এটা আদার্স। এইবার আমার অবজেক্টটাকে কি করতে হবে? সামনে আনতে হবে। তাহলে আমি কি লিখবো? টিভি। তারপরে এই যে মূল ভার্ব 3 নম্বর করব, কিন্তু দেখছো নটের আগে ডুটা রয়েছে। এই নটকে সাপোর্ট দেওয়ার জন্য ডামি অক্সিলারি ডুটা রয়েছে। এখন যেই আমি এখান থেকে একটা অ্যামিজার প্যাসিভ এলিমেন্ট নেবো, এগুলোর নাম কি দেই আমি? প্যাসিভ এলিমেন্ট। যখনই দেব তখন সে সেই ডুকে বলবে যে ভাই তুই এখন যা, নটের আগে যে ভার্ব থাকার যে দায়িত্বটা তুই এতক্ষণ সামলাচ্ছিস আমি সামলে নেব। আমিটা কে? এই অ্যামিজারের কেউ একজন প্যাসিভ এলিমেন্ট। তাহলে টিভির সাথে কি হবে? ইজ হবে, তাই তো? তাহলে এই ডুর জায়গায় আমি ইজ বসিয়ে দেবো। টিভি ইজ, এই ডুটা কিন্তু আর লাগবে না। এবার ইজের পরে যে নটটা আছে সেটা বসে যাবে, টিভি ইজ নট। তারপরে যে মূল ভার্ব, যেটা ভার্বের কত নম্বর রয়েছে? 1 নম্বর, তার পাস্ট পার্টিসিপল প্যাসিভ মানে মূল ভার্বের কি? 3 নম্বর, লিখবো ওয়াচড। ওয়াচড লেখার পরে দেখো এখানে একটা আদার্স রয়েছে কি? এভরিডে। তুমি ওটা লিখে দিতে পারো এখানে। তাহলে আমি লিখলাম এভরিডে। এবার বাই দেব, দিয়ে এই যে সাবজেক্ট, যেমন ওখান থেকে অবজেক্ট মানে কি ওয়াচ করি না, টিভি, কি দিয়ে প্রশ্ন করে পেয়েছিলাম, এই অবজেক্টকে যেমন কি করেছি সাবজেক্টে এনেছি, ঠিক তেমনই সাবজেক্ট আমার কি যাবে? অবজেক্টে যাবে। তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি? আই এর অবজেক্ট ফর্ম মি। প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় থেকে যাবে।
আই এর অবজেক্ট কি মি, তাহলে বাই মি দিলাম। ঠিক একইভাবে এই যে এভরিডেটা এখানে লিখেছি, ঠিক বাইয়ের আগে এই আদার্স এভরিডেটা তুমি কিন্তু এই বাই মি এর পরেও লিখতে পারতে। সেক্ষেত্রে উত্তর কি হতো? টিভি ইজ নট ওয়াচড বাই মি এভরিডে। তাহলে কি হলো? নটের আগে যখন ডামি অক্সিলারি ডু বা ডাজ থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিটের যে প্যাসিভ এলিমেন্ট অ্যামিজারের মধ্যে যেটাই সিলেক্ট হবে, এখানে যেমন টিভির সাথে ইজ হলো, এমন কিন্তু লিখবে না যে টিভি ইজ বলে আবার এখানে ডু লিখলে বা ডাজ লিখলে, না, এটা রিপ্লেস হয়ে যাবে। নটের আগে ডু বা ডাজ থাকলে সেটা রিপ্লেস হয়ে এখানে প্যাসিভ এলিমেন্ট অ্যাম ইজ আর বসে যাবে। এক্ষেত্রে টিভি আছে বলে থার্ড পারসন সিঙ্গুলার ইজ হয়েছে। 3 নম্বরেরটা দেখো, এই যে সাবজেক্ট আছে তার আগে ডাজ আছে। আমি যে বললাম আগেরটা যেমন নটের আগে ডু ছিল, এখানে ডাজ কেন এলো? কারণ এখানে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের আগে যখন এই ডামি অক্সিলারি ডু বা ডাজ থাকবে, জানবে সেটা 100% প্রেজেন্ট ইনডেফিনিট, আর এটাও জানবে সেটা হবে ইন্টারোগেটিভ, আর এটাও জানবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমার এই যে ডাজ আছে সেই জায়গাতেই প্যাসিভ এলিমেন্ট কি অ্যামিজার আসবে। তাহলে তুমি এই ডাজটাকে রিপ্লেস করে তো অ্যামিজার বসাবে, তুমি এখানে একটা জায়গা খালি রাখো, ডাজের জায়গাটা খালি রাখো, রেখে এই সাবজেক্টের জায়গায় নিয়ে এসো কোনটা? দ্য লেটার। কেন বলো তো? কারণ সে কি তার গ্র্যান্ডমা ঠাকুমাকে সে কি চিঠি লেখে? প্রশ্নটা এটাই। তাহলে কি লেখে? দ্য লেটার। এটা কি অবজেক্ট? কি লেখে? দ্য লেটার। তাহলে অবজেক্ট তো ঠিক সাবজেক্টের জায়গাতেই বসবে। দেখো প্রথমে এই 1 নম্বর সিটটাতে কে রয়েছে? ডামি অক্সিলারি, এটা আমি খালি রেখেছি। আর সাবজেক্ট কত নম্বর সিটে রয়েছে? 2 নম্বর সিট। তাহলে অবজেক্ট এসে তো সেই জায়গাতে বা সেই সিটেই বসবে যে সিটে কে বসে রয়েছে? সাবজেক্ট। সুতরাং আমি এখান থেকে এইটা নিয়ে আসবো, নিয়ে কি লিখবো? দ্য লেটার। যেই দ্য লেটার লিখলাম, আমি কি বললাম আগেরটাতেও বলেছি না, এই ডামি অক্সিলারিগুলোর দায়িত্ব শুধু অ্যাক্টিভ ভয়েসই থাকবে। যেই অ্যামিজার প্যাসিভ এলিমেন্টের কেউ একজন এখানে আসবে, তখন এই ডাসকে কি এর প্রয়োজন থাকবে না, চলে যাবে। তাহলে দ্য লেটার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে অ্যামিজারের কে নেবো? ইজ। তাহলে আমি কি লিখবো? ইজ। অবশ্যই আইটা বড় হাতে লিখবো, যেহেতু এটা বাক্যের কি স্টার্টিং। ইজ দ্য লেটার। আগে যদি কোনো কারণে এখানে থাকতো লেটার্স, অনেকগুলো যদি লেটার্স হতো, তাহলে ইজের জায়গায় কি আসতো? আর। কিন্তু এখানে একটা চিঠি বলা আছে, তাই এখানে কি হবে? ইজ হবে। তাহলে ইজ দ্য লেটার। লেটার লেখার পরে এই যে ভার্বের 1 নম্বর ফর্ম, তা 3 নম্বর করতে হবে রিটেন। রাইট, রোট, রিটেন, V3 হয়ে গেল। এইবার রয়েছে টু হার গ্র্যান্ডমা। ওটা লেখার আগে আমি এইখান থেকে সিটাকে এখানে নিয়ে আসি, কি লিখি? বাই সি এর অবজেক্ট কি? হার, তাই তো? সি, হার, হার। তুমি বলে স্যার এখানেও যে একটা হার রয়েছে, এই হারটা হচ্ছে পজিটিভ হার, মানে কি তার ঠাকমা। আর এই হারটা কিন্তু অবজেক্ট, সি, হার, হার, এটা হচ্ছে অবজেক্ট হার, 2 নম্বর হার। আর এটা হচ্ছে পজিটিভ, মানে কি 3 নম্বর হার। তাহলে কি হলো? ইজ দ্য লেটার রিটেন বাই হার, লাস্টে লিখে দেবো গ্র্যান্ডমা, হয়ে গেল। তাহলে খেয়াল করো, এই যে সির আগে যে ডাজ রয়েছে, বা যদি থাকতো ডু, সি থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে ডাজ বসেছে। যদি এখানে আই ইউ থাকতো তাহলে ডু বসতো। তার মানে কোশ্চেন, এবং এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট, এবং এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি ডাজের জায়গায় ডিড থাকতো, প্যাসিভ এলিমেন্ট বদলে যেত, তখন এখানে আর ইজ আসতো না, তখন অ্যামিজারের বদলে আমাকে আনতো তো ওয়াজ বা ওয়্যার। কিন্তু ডিড নেই, তাই ওয়াজ ওয়্যারের কোনো গল্প নেই, গল্প এখানে কার? অ্যাম ইজ আর। তাহলে ডাজকে বলতে হবে, ভাই তুই কিছুক্ষণ রেস্ট নে, তোর জায়গায় এই লেটারের আগের ভার্বের দায়িত্বটা আমি, প্যাসিভ এলিমেন্ট আমি ইজ সামলাচ্ছি। উত্তর হয়ে গেল ইজ দ্য লেটার রিটেন বাই হার টু হার গ্র্যান্ডমা। বলে আমি এখানে ফুল স্টপ দিয়েছি, কিন্তু না, এখানে কিন্তু এটা কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। কারণ দেখো সামনে কিন্তু কি ভার্ব আছে, এটারও সামনে ভার্ব ছিল। তাই যদি কোশ্চেনে থাকে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করলে তোমাকে কোশ্চেনটাই কিন্তু রেখে দিতে হবে। আর কোশ্চেন তো থাকবেই, কারণ দ্য লেটারের আগে আমি কি বসিয়ে রেখেছি? ইজ। চলো পরেরটা দেখে নেই। দেখো আরও একটা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ ভয়েস আছে, কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ, কিন্তু এখানে শুরুতে একটা হু আছে। এই জন্যই ছাত্রদের একটু অসুবিধা হয়। কে ভালোবাসে সবুজ প্রকৃতি? অর্থাৎ এরমভাবে ভাববে সবুজ প্রকৃতি কার দ্বারা ভালোবাসা হয়। তাহলে এই হু পিছনে গিয়ে কি হবে? বাই হুম। আর এই গ্রিন নেচার, দ্য গ্রিন নেচার যেটা অবজেক্ট, সেটা কোথায় আসবে? সামনে আসবে। দ্য গ্রিন নেচার সামনে এলো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ওই অ্যামিজারের মধ্যে কে আসবে? ইজ আসবে। ইজের পরে এই মূল ভার্বের 3 নম্বর কি করতে হবে? লাভড। দ্য গ্রিন নেচার ইজ লাভড, তারপরে কি? বাই হুম। কিন্তু এই যে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এখানে স্টুডেন্টরা ভুল করে। জিজ্ঞাসা চিহ্ন আনতে গেলে এই ইজটাকে তোমার কি করতে হবে? সামনে আনতে হবে। আনলে কি হবে? ইজ দ্য গ্রিন নেচার লাভড বাই হুম, তবে পরে আমি কোশ্চেন মার্কটা আনতে পারবো। যে অ্যাক্টিভ ভয়েসটা আছে তাতে কোশ্চেন মার্কস আছে, তাহলে আমার কোশ্চেন মার্কসই রাখতে হবে। তার জন্য এই ইজটাকে আগে আনতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ইজ দ্য গ্রিন নেচার লাভ বাই হুম, অর্থাৎ কে সবুজ প্রকৃতি ভালোবাসে। তার মানে সবুজ প্রকৃতি কার দ্বারা ভালোবাসা হয়?
আর এই ইজটাকে কোথায় আনতে হবে? সামনে আনতে হবে কোশ্চেনের জন্য। আর আরেকটা নিয়ম কি, এই ডব্লিউ শব্দ এটা পিছনে থাকতে পারে না, তাকে কোথায় আনতে হবে? সামনে আনতে হবে। তাহলে আলটিমেট অ্যান্সারটা কি, ইজটা গ্রিন নেচারের আগে আসবে আর বাই হুম একেবারে সামনে আসবে। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই হলো ফাইনাল অ্যান্সার, বাই হুম ইজ দ্য গ্রিন নেচার লাভড। এই ইজটা প্যাসিভ এলিমেন্ট। এবং সব স্টুডেন্টরা আমি দেখেছি ভুল করে বাই হুম দ্য গ্রিন নেচার, তারা ইজ আনে কিন্তু ইজটা না এই জায়গায় লিখে ফেলে, আর সেখানেই সমস্ত বিপত্তি। ইজ ওখানে রাখলে তো কোশ্চেনটা আসবেই না, তাই না? তাহলে আমি ভেঙে ভেঙে পুরো ব্যাপারটা বোঝালাম, তোমরা প্র্যাকটিস করলে দেখবে এক চান্সই কি পেরে যাবে। আবারও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস প্লাস সামনে একটা ডব্লিউ শব্দ রয়েছে হোয়াট, এবং কোশ্চেন বলেই এই যে সাবজেক্ট হি, তার আগে দেখো ডামি অক্সিলারি কি রয়েছে? ডাজ। আমি বারবার বলি না, ডামি অক্সিলারিগুলো সরে গিয়ে রিপ্লেস হবে অ্যামিজারের কেউ একজন দিয়ে। আজকে যদি এখানে ডিড হি থাকতো তাহলে অ্যামিজারের কোনো গল্প ছিল না, ছিল কে? ওয়াজ ওয়্যার। কিন্তু এখানে ডিড নেই, সো ওয়াজ ওয়্যারের কোনো প্রয়োজন নেই, অ্যামিজার। একটু বাংলায় ভাবো, এই ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট, মানে সে কি পছন্দ করে, এটা কিন্তু অবজেক্ট, এর কিন্তু পিছনে থাকার কথা। কিন্তু ওই যে বললাম ডব্লিউএইচ ওয়ার্ড সবসময় সামনে থাকে, থাকতে সে পছন্দ করে। তার ডায়লগ হবে जहां हम खड़े होता है वहां से এই লাইন কি শুরু হতা है। কালিয়া সিনেমা হলে অমিতাভ বচ্চন এই ডায়লগ দিয়েছিল। তো যাই হোক, আমি একটু বাংলাটা ভাবি, তোমরাও ভাবো আমার সাথে, বুঝতে পারবে। হোয়াট ডাজ হি লাইক, কি সে পছন্দ করে, তার মানে কি তার দ্বারা পছন্দ হয়। তাহলে অ্যান্সারটা এরকম হবে, দেখো প্রথমে লিখবো হোয়াট ইজ, তারপরে এই লাইক ভার্বের কি 3 নম্বর হবে কি লাইকড। হোয়াট ইজ লাইকড বাই, আর এটাই তো সাবজেক্ট, তাহলে এটা পিছনে কি হবে? বাই হিম বলে কিন্তু কি জিজ্ঞাসা চিহ্ন হবে। অর্থাৎ হোয়াট ইজ লাইকড বাই হিম, কি তার দ্বারা পছন্দ করা হয়, ছিল কি সে কি পছন্দ করে, অ্যাক্টিভ প্যাসিভ, প্রশ্নের রূপেই থেকে গেল, ইন্টারোগেটিভই থাকলো, কি পছন্দ করা হয় তার দ্বারা। তুমি তখন বলবে স্যার এই ইজটাকে তো সামনে না দিলে কি কোশ্চেন হয় না, আগের ক্ষেত্রে তো তাই করলেন। ডব্লিউএইচ ওয়ার্ড এই ইজ বলো, ওয়াজ বলো, ওয়্যার বলো, কাউকে সামনে অ্যালাউ করবে না, এটাই হচ্ছে কি, এটাই নর্ম, এটাই হচ্ছে নিয়ম। হোয়াট ইজ লাইকড বাই হিম, তাহলে এই ভয়েস চেঞ্জটাও কি আমাদের হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এই যে হি সাবজেক্ট, সে কিন্তু অবজেক্ট ফর্ম ধারণ করলো, আর তার আগে অবশ্যই এটা কি দিয়ে দিলাম? বাই দিয়ে দিলাম। হুম কাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট, ওকে পিছনে থাকার কথা, কিন্তু ওই যে বললাম যে ডব্লিউএইচ ওয়ার্ড সবসময় সামনে থাকবে। হোম ডু ইউ লাভ, তুমি, এটা সাবজেক্ট, এবং যথারীতিতে দেখো তার আগে একটা কি ডামি অক্সিলারি রয়েছে ডু, কিন্তু যখন আমি প্যাসিভ করব ডামি অক্সিলারির প্রয়োজন থাকবে না, তার বদলে কে চলে আসবে? অ্যামিজার। হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো, আগে কি ছিল? হু থাকলে সেটা কি হচ্ছিল? হুম। আর এখানে যখন হুম আছে তাহলে কি হবে? হু হবে। তাহলে একটু বাংলায় ভাবি, হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। অর্থাৎ এই হুমটা ধরো এখানে আছে, তাই তো? তাহলে হুম যদি সামনে আছে তাই কি ওটা এই যে ইউ যদি সাবজেক্ট হয়, তুমি ভালোবাসো কাকে, কাকে যদি উত্তর আসে কি রামকে ভালোবাসি, ছেলেটাকে ভালোবাসি, তাকে ভালোবাসি, তাহলে হুমের উত্তরে যেটা আসবে যে রামকে ভালোবাসি, তাহলে রামটাই তো অবজেক্ট হবে। তাহলে যতক্ষণ আমি কোশ্চেনের অ্যান্সার না পাচ্ছি, তাহলে এই হুমটা কি অবজেক্টই আমি ধরবো, ধরে নাও এর পিছনে আছে, তাহলে অবজেক্ট কি হয়? সাবজেক্টে আসে, তাহলে হুম সামনে এসে কি হবে? হু হবে। কি হবে? হু হয়ে গেল। ডু বাদ, তোর দায়িত্ব শেষ, কে আসবে? ইজ। এখানে কিন্তু হু বলতে এমন কিন্তু না যে হু সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, তুমি হুর পরে আর দিলে কেউ কাটতে পারবে না, কিন্তু আমি ইজি নেই, তাহলে হু ইজ হয়ে গেল। এটা কিন্তু ইউটা কি সাবজেক্ট, তাহলে সে যেমন হুম যেমন সামনে এসে কি হলো? হু, তাহলে ইউ পিছনে গিয়ে কি হবে? বাই ইউ, সেটা পরে আসছি। তাহলে লিখবো কি এই হুম চলে এলো হু ইজ, এইবার যে মূল ভার্ব লাভ তার 3 নম্বর কি হবে? লাভড। হু ইজ লাভড, হু ইজ লাভড বাই, এবার সাবজেক্ট কে ছিল? ইউ, ইউ ইউ ইউর, অর্থাৎ সাবজেক্ট ফর্ম যেমন ইউ, এর অবজেক্ট ফর্মও কি ইউ, তাহলে লিখবো বাই ইউ বলে কি জিজ্ঞাসার চিহ্ন। তুমি বলতেই পারো স্যার এই যে ইউটা সাবজেক্ট আছে, তো কোশ্চেন করার জন্য সাবজেক্টের আগে কি এই ডামি অক্সিলারিটা বসেছে ইউর আগে, এখন ইউ চলে গেছে কোথায়? অবজেক্টে। তাহলে এই যে হুম যেটা কিনা বেসিক্যালি কি অবজেক্ট, তাকে সামনে আনলেন, অবজেক্ট হওয়া সত্ত্বেও হুম কেন সামনে বসেছে? ওই যে বললাম ওর নেচার, ডব্লিউএইচ ওয়ার্ড সবসময় সামনে বসবে, সে সাবজেক্ট অবজেক্ট যাই হোক। তাহলে হু যখন সামনে এসে সাবজেক্ট ক্রিয়েট করলো হু, তাহলে ইউ যেমন সাবজেক্ট ছিল বলে তার আগে ডামি অক্সিলারি বসিয়ে কোশ্চেন হয়েছে, কেননা তাহলে ইজটাও এই সাবজেক্টের আগে যাবে না কেন? দ্যাটস এ গ্রেট কোশ্চেন। কিন্তু ওই যে বললাম ডব্লিউএইচ ওয়ার্ডের ওই একটাই ডায়লগ, যাহা হাম খারে হোঙ্গে ওয়াঁ সে এই লাইন শুরু হোঙ্গে, তাই এই হুর পরে ইজটা এখানেই থাকবে, সামনে যাওয়ার উদ্ধত্ত এই ইজ দেখাবে না, চোখ রাঙানি কার থাকবে? এই ডব্লিউএইচ ওয়ার্ডের। তাহলে উত্তর কি হবে? হু ইজ লাভড বাই ইউ, তুমি কাকে ভালোবাসো, তার মানে কে তোমার দ্বারা ভালোবাসা প্রাপ্ত হয়। কিন্তু কোশ্চেন থেকেই গেল, অর্থাৎ যেমন কোশ্চেন থাকবে প্যাসিভও সেটাই হবে। ঠিক আছে, আশা করি ছোট্ট এই ক্লাসটা
পুরোটাই প্রেজেন্ট ইনডেফিনাইটের উপরেই ছিল। বিভিন্ন ধরনের সিচুয়েশনে কিভাবে প্যাসিভে পরিবর্তন করবে তার আলোচনা করলাম, এবং প্রত্যেক ক্ষেত্রেই প্যাসিভ এলিমেন্ট কে আসবে? অ্যামিজার। আর যদি ডামি অক্সিলারি যেগুলো থাকবে না, সেগুলো কিন্তু ওই নটের আগে বা সাবজেক্টের আগে যেগুলো থাকবে সেগুলো রিপ্লেস হয়ে যাবে, সেগুলো রিমুভ হয়ে যাবে, হয়ে এই অ্যামিজার প্যাসিভ এলিমেন্টগুলো আসবে। ঠিক আছে, আশা করি ক্লাস তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে আমারও প্রচেষ্টা সার্থক। আর যদি ভালো লাগে, নতুন যারা এসেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এটুকু এক্সপেকটেশন রইল তোমাদের কাছে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে ফলো করো, তাদের জন্য আমার রইল অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা, স্নেহ। খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, আলভিদা।